ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আজকে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা প্রথম কোর্সটা দেখি। ঠিক আছে, গত পর্যন্ত আমরা এফসি এর ফুড কনজারভেশন রেশিও পর্যন্ত পড়ছিলাম। ঠিক আছে, আমি কি কয়েকটা এমসিকিউ তোমাদেরকে জিজ্ঞাসা করি, পারবে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটু শুরু করি এলজি চাষের উপকরণ থেকে শুরু করি। ঠিক আছে, দেখো এখানে কি বলছে। দেখো, এলজি বীজ কৃত্রিম অগভীর পুকুর বা জলাধার, পরিষ্কার মাসকলাই বা অন্যান্য ডালে বসি ও ইরা। তোমাদের সামনে যে টিউশন পরীক্ষাটা হবে এটা এই অধ্যায় থেকে হবে। ঠিক আছে, বেশিরভাগ আমি যে পরিচ্ছেদটা পড়ালাম এই পরিচ্ছেদ থেকে একটু ভালো করে করবা। 20 নম্বরে থাকবে সিকিউ আর 5 নাম্বার থাকবে তোমাদের এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা। এলজি উৎপাদন পদ্ধতি কি বলছে, প্রথমে সমতল ও ছায়াযুক্ত জায়গায় একটি কৃত্রিম জলাধার তৈরি করতে হবে। ঠিক আছে, জলাধারটি লম্বায় 3 মিটার এবং চৌড়ায় 1.5 মিটার বা 1.2 মিটার এবং গভীরতা 0.5 মিটার 15 মিটার হতে হবে। এর পার ইট বা মাটির তৈরি হতে হবে এবং 3.35 মিটার 1.52 মিটার চৌড়া একটি স্বচ্ছ পলিথিন বিছিয়ে কৃত্রিম জলাধারটি তলা পাড় দিত, মানে নিচে যে তলা বা পাড় আছে সেটাকে কৃত্রিম প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, তবে জলাধারটি আয়তনের প্রয়োজন অনুসারে ছোট বড় হতে পারে। তাছাড়া সিমেন্টের চারিতে এলাচ চাষ করতে পারো, তুমি সিমেন্ট দিয়ে চারপাশ দিয়ে ঘিরা দিয়েও করতে পারো। এরপর কি বলছে, এরপর বলছে যে 100 গ্রাম মাসকলাই বা অন্যান্য ডালের ভুসিকে 1 লিটার পানিতে সারা রাত ভিজিয়ে কাপড় দিয়ে ডেকে পানিটুকু সংগ্রহ করতে হবে। আচ্ছা, এভাবে একই ভুসিকে অন্তত 3 বার ব্যবহার করে পরবর্তীতে গরুকে খাওয়ানো যায়। এবার কৃত্রিম পুকুরে 200 লিটার পরিমাণ কলের পরিষ্কার পানি, 15 থেকে 20 লিটার পরিমাণ এলজির বীজ ও মাসকলাই ভুসি ভেজানো পানি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 গ্রাম পরিমাণ ইউরিয়া নিয়ে উক্ত পুকুরে পানিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর প্রতিদিন সকাল দুপুর বিকাল কমপক্ষে 3 বার এলজি পানিকে নেড়ে দিতে হবে। পানির পরিমাণ কমে গেলে নতুন করে পরিষ্কার পানি যোগ করতে হবে। আচ্ছা, প্রতিদিন প্রতি 3 থেকে 4 দিন পর পর পুকুরে 1 থেকে 2 গ্রাম পরিমাণ ইউরিয়া ছিটালে ফলন কি হবে, ভালো হবে। এভাবে উৎপাদনের 12 থেকে 15 দিনের মধ্যে এলজি পানি গরুকে খাওয়ানো উপযুক্ত হয়। এই সময় এলজি পানির রং গাঢ় সবুজ বর্ণের হয়। এলজি পানিকে পুকুর থেকে সংগ্রহ করে সরাসরি গরুকে খাওয়ানো যায়। প্রতি 10 বর্গ মিটার পুকুর থেকে প্রতিদিন প্রায় 50 লিটার এলজি পানি উৎপাদন করা সম্ভব হয়। 6 নম্বর কি বলছে আমরা দেখি একটু। একটি পুকুরে এলজি পানি খাওয়ানোর পর উক্ত পুকুরের আগের নিয়ম অনুযায়ী পরিমাণ মতো পানি, সার ও মাসকালাই ভুসি মেশানো পানি দিয়ে নতুন করে এলজি চাষ শুরু করা যায়। এই সময় নতুন করে আর এলজি বীজ দিতে হয় না। যখন এলজি পুকুরের পানির রং স্বাভাবিক গাঢ় সবুজ রং থেকে বাদামি রং হয়ে যায়, তখন বুঝতে হবে যে উক্ত কালচারটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে। কখন বুঝবো এটা নষ্ট হয়ে গেছে, যখন বাদামি রং চলে আসবে সবুজ থেকে, তখন বুঝতে হবে যে কি আমাদের এই অ্যালগিটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে নতুন করে আবার কালচার শুরু করতে হবে। খাওয়ানোর পদ্ধতি, আমরা কিভাবে জিনিসটা খাওয়াবো। সব সময় গরুকে অর্থাৎ বাছুর, বাড়ন্ত গরু, দুধ বা গর্ভবতী গাভী, হালের বলদ সবাইকে সাধারণত পানির পরিবর্তে এলজি পানি খাওয়ানো যায়, কারণ এটা ওদের জন্য অনেক পুষ্টিকর। ঠিক আছে, এই ক্ষেত্রে গরুকে আলাদা করে পানি খাওয়ানোর প্রয়োজন হয় না, কারণ এলজি এর মধ্যে অনেক পানি থাকে, এই জন্য আলাদা করে পানি খাওয়ানোর প্রয়োজন হয় না। এলজির পানি দানাদার খাদ্য অথবা খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যায়।
এলজির পানিকে গরম করে খাওয়ানো উচিত নয়। কেন? এলজির খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। এলজির পানি তুমি যদি গরম করে খাবার, তাহলে এলজির মধ্যে যে খাওয়ার যে গুণাগুণটা, সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। খামারে 5টি গরু 5টি কৃত্রিম এলজি চাষ করতে হয়, যাতে একটি এলজি পানি শেষ হলে পরবর্তী খাওয়ানোর উপযুক্ত হয়। ঠিক আছে? এবার সব বাজারে তৈরি সম্পূর্ণ খাদ্য, আমরা যে বাজারে খাওয়াগুলো পাবো সেগুলোর মধ্যে কি কি খাদ্যগুলো দেওয়া যাবে? এক, আমিষ সম্পূরক খাদ্য। এগুলোর মধ্যে থাকবে যে যেমন প্রোটিন কনসেন্ট্রেন্ট, খনিজ সম্পূরক, ভিটামিন থাকবে, ভিটামিন এ এবং খনিজ প্রিমিক্স থাকবে। আর থাকবে যে কি? আর থাকবে যে খাদ্যপ্রাণ সম্পূরক, যেখানে আমরা থাকবে ভিটামিন ও খনিজ প্রিমিক্স। ঠিক আছে? এবার আসো, এই যে বাছুর, যেগুলো আমাদের ছোট ছোট বাছুর আছে, তাদেরকে কি ধরনের খাদ্য খাওয়ানো যায়? তাদেরকে খাওয়ানো যাবে মিল্ক রিপ্লেসার, বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের তরল পশু খাদ্য, যাদের দুধের উপাদান এবং বাছুর জন্য দুধের পরিবর্তে ব্যবহার করা হয়। মানে বাছুরদের গাভীর দুধ ছাড়াও আমরা আলাদা করে মিল্ক খাওয়াতে পারি। এদের মধ্যে কি কি থাকে? এদের মধ্যে থাকবে যে, লাইনটা দেখাতে পারো, এদের মধ্যে থাকবে যে 20% আমিষ এবং 10% কি থাকবে? অধিক চর্বি থাকে। এই উপাদান সমূহকে গরম ক্রিম মিল্কে বা পানিতে মিশ্রিত করা হয়। প্রয়োগ পদ্ধতি, মানে আমি যে মিল্ক রিপ্লেসারটা বানাবো, এটা কিভাবে তৈরি করবো? দেখো, উপকরণ কি কি লাগে এখানে, মানে এখানে কি কি দেওয়া থাকে? ক্রিম মিল্ক পাউডার, পানি, উদ্ভিজ্জ তেল, ছানার দুধ, ভিটামিন ও খনিজ প্রিমিক্স, মোট 100। ঠিক আছে? ক্রাফট কাস্টার, মানে যেমন বাছুরদের খাবার উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রণ, এগুলো বলতে আমরা ক্রাফট কাস্টার। ঠিক আছে? এই খাদ্য মিশ্রণ হতে পারে 20% অধিক পরিবার্য আমিষ পাবো এবং 10% আঁশ যুক্ত খাদ্য থাকে। ক্রাফট কাস্টার একটি নমুনা দেওয়া হলো কি কি থাকে এখানে। এটা থাকে যে তোমার তুলা বীজ কত পার্সেন্ট? 38%। ভুট্টা থাকে 30%, জব থাকে 10%, চানা গুঁড়া থাকে 10%, গমের ভুসি 10, আর হাড়ের গুঁড়া 1, আর খাদ্য লবণ হচ্ছে 1। অর্থাৎ এগুলা কিভাবে প্রয়োগ করব? এগুলা বাছুর বয়সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? বয়সের উপর ডিপেন্ড করে বাছুর বয়স অনুসারে দৈনিক 0 থেকে 3 কেজি পর্যন্ত খাওয়ানো যায়। লাইনটা দেখাতে পারো কত কেজি খাওয়ানো যায়? 0 থেকে 5, মানে আধা কেজি থেকে 3 কেজি পর্যন্ত খাওয়ানো যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়টা শেষ করলাম। আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো পড়লাম, এই বিষয় নিয়ে তোমাদের সামনে যে দ্বিতীয় পরীক্ষাটা হবে, সেটাতে থেকে প্রশ্ন করা হবে এইখান থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে ষষ্ঠ পরিচ্ছেদে পড়লাম, সেই ষষ্ঠ পরিচ্ছেদে মূলত আমরা খাদ্য সম্পর্কে আলোচনা করছি, কিভাবে খাদ্য তৈরি করা হয়, কিভাবে খাদ্যটা দেওয়া হবে, কিভাবে খাদ্যটা তৈরি করলে প্রোটিন আমিষ বরাবর পাওয়া যাবে। ঠিক আছে? এবার আমরা একটু দেখি, যেহেতু আমাদের এই অধ্যায়টা শেষ, আজকে আমরা নতুন অধ্যায় ধরবো না। ষষ্ঠ পরিচ্ছেদ সাথে আমরা মনে হয় পঞ্চম পরিচ্ছেদে পড়ছি। এখানে এগুলো একটু আর্দ্রতা পরীক্ষাটা একটু সূত্রটা জেনে রাখবা। ছোট ছোট এমসিকিউ তে ম্যাথ আসতে পারে। ঠিক আছে? এই যে এই আর্দ্রতা শতকরা সূত্রের হারটা, এগুলো একটু মাথায় রাখবা বা খাতায় লিখে প্র্যাকটিস করবা, পরীক্ষা আসতে পারে। তারপরে দ্বিতীয় পরিচ্ছেদ বললাম, তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদ থেকে আমরা যেটা প্রশ্ন, বেশিরভাগ যেটা ভালো প্রশ্ন আসলে হচ্ছে যে, মানে ভূমি ক্ষয় রোধ থেকে তোমার করণীয় কি, বা পরিবেশ থেকে ভূমি ক্ষয় রোধ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো লেখো। কি কি পদক্ষেপগুলো গ্রহণ করলে ভূমি ক্ষয় রোধ করা যায়, এগুলো একটু ভালো করে পড়বা। আবার দেখবা যে ভূমি ক্ষয় রোধের জন্য কি কি দায়ী, মানে কি কি কারণে ভূমি ক্ষয় হয় বা ক্ষয় রোধ করা যায়, এগুলা ভালো করে পড়বা। তারপরে এখানে যে পানির যে ব্যবহারটা, সেগুলো পড়বা। তারপরে একটু উপরে আসি। এই যে ফসল উৎপাদনের জমি প্রস্তুতি, মানে একটা জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করলে, কিভাবে জমিটা তৈরি করলে ফসল ভালো হবে, সেটা হচ্ছে যে ফসল উৎপাদনের জমি। আমি আজকে অধ্যায়
এটা একটু রিভিউ করতেছি, এই জন্য দ্বিতীয় প্রজেক্ট আমি আবার পড়াচ্ছি, ঠিক আছে? দেখো কি বলছে, কৃষির যত কাজ আছে, কৃষির যত কাজ আছে, কৃষির যত কাজ আছে তার গুরুত্বপূর্ণ কাজ হলো জমি প্রস্তুত। কারণ তুমি যদি জমি প্রস্তুত করতে না পারো ঠিক মতো, তাহলে কিন্তু তুমি সেখান থেকে ফসলের আশা করতে পারো না, ঠিক আছে? তুমি সেখান থেকে ফসলের আশা করতে পারো না। তাই সব ফসলের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার, ভালো। আচ্ছা, আমরা আজকে অধ্যায় প্রথমটা নিয়ে একটু আলোচনা করতেছি, যে তোমাদের পরীক্ষা এই অধ্যায় দিয়ে হবে। তাহলে আমরা পড়তেছিলাম কি, আমরা পড়তেছিলাম যে জমি প্রস্তুত, ঠিক আছে? যেমন ভোর বা রোপা আমন ধানের জন্য আগে চারা উৎপাদন করতে হয়, তারপর জমি প্রস্তুত করা হয়, চারা রোপণ করতে হয়। কিন্তু বড় আউশ বা বড় আমনের ক্ষেত্রে চারা উৎপাদন না করে সরাসরি প্রস্তুতকৃত জমিতে বীজ ছেড়ে দিতে হয়। দেখছো, যেটার জন্য দুই রকম, কারণ জমি প্রস্তুতটা আমার জন্য খুব দরকার। জমি প্রস্তুতটা নির্ভর করে তুমি কি রোপণ করতেছো তার উপরে। আচ্ছা, এবার আসো ধান চাষের জন্য জমি প্রস্তুতি কিভাবে করবা। ধান বাংলাদেশে সারা বছর করা হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই বীজতলায় চারা উৎপাদন করতে হয়। ধানের বীজতলা তৈরি ও জমি প্রস্তুত চতুর্থ অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে আমরা সেখান থেকে জানবো। আচ্ছা, জানতে হবে। এবার সব গম চাষের প্রস্তুতকরণ। তাহলে আমরা এখানে এক কথায় বলতে পারি যে ধান চাষের জন্য কিসে বীজ উৎপাদন করা হয়, কিসে বীজতলায়। এটা দাঁড়ায় রাখতে পারো, বীজতলায় চারা উৎপাদন করা হয় কার জন্য, ধান চাষের জন্য, ঠিক আছে? এবার আসো গম চাষের জন্য কি, গম রবি শস্য, বর্ষা মৌসুম শেষে হওয়ার পরে মধ্য কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত গম চাষের জন্য উপযুক্ত। এই লাইনটা দেখাও, পরীক্ষা আসতে পারে যে গম চাষের জন্য কোন মাসটা উপযুক্ত। কার্তিক মধ্য অগ্রহায়ণ পর্যন্ত গম চাষের জন্য কি উপযুক্ত, ঠিক আছে? মাটির জো দেখে জমিতে লাঙ্গল চাষ করা হয়। গমের মাটি ঝুরঝুরা করে প্রস্তুত করা প্রয়োজন, এই জন্য 3 থেকে 4 বার আড়াআড়ি জমি চাষ দিয়ে কয়েকবার মই দিয়ে ঝুরঝুরা করতে হবে। মানে যে মাটিতে আমরা ইউজ করি সেটা ভালো করে গুঁড়ো করতে হবে। এই জন্য 3-4 বার আড়ি দিয়ে আড়াআড়ি চাষ করতে হয় এবং মই দিয়ে সেটাকে ঝুরঝুরি করতে হয়। জমিতে যাতে কোনো বড় ঢেলা না থাকে সেটা লক্ষ্য করতে, ঢেলা মানে কি, বড় বড় পাথর বা বড় বড় মাটি চার যদি না থাকে। গমের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত, ঠিক আছে? এটাও দেখাতে পারো কোন মাটির জন্য উপযুক্ত, বেলে দোআঁশ আর দোআঁশ মাটি। এই জন্য এই মাটি সহজে ঝুরঝুরে হয়। পাওয়ার টিলের সাথে রোটেটর সংযোগ করে জমি চাষ দিলে মাটি ভালোভাবে চাষ হয়। একই সাথে মইও দেওয়া হয়। ঝুরঝুরা মাটি গমের অঙ্কুরোদনের জন্য খুবই উপযোগী। অষ্টম শ্রেণীতে আমরা গম চাষের সার প্রয়োগের সঙ্গে জেনেছি, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে গম চাষের জমি প্রস্তুতি এক কথা হচ্ছে যে মাটিগুলোকে খুব ঝুরঝুরে করে ফেলতে হবে। কারণ গম চাষ হচ্ছে অঙ্কুরোদনের জন্য ঝুরঝুরে মাটি খুবই প্রয়োজন। এবং গম চাষের জন্য কি মাটি প্রয়োজন, দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি খুবই প্রয়োজন, ঠিক আছে? এবার আসি আমরা ডাল জাতীয় শস্যের জন্য কি ধরনের জমি কিভাবে প্রস্তুত করব। বাংলাদেশের ডাল জাতীয় শস্যের জন্য জমি চাষ করা হয় না, তবে মসুর ডালের জন্য এটা দেখাতে পারো, এমসিকিউর জন্য আর কি। তবে মসুর ডালের জন্য জমিতে 2-1টি চাষ দেওয়া হয়। বর্ষা শেষ আশ্বিন কার্তিক যখন নদীর চর নিচু এলাকাতে পানি সরে যায়, তখন নরম পলি মাটিতে বিনা চাষে বীজ বপন করা হয়। বুঝছো, ডাল জাতীয় যখন শস্য সেগুলো কিন্তু বিনা চাষে শুধুমাত্র তোমার ওই বীজগুলো ছেড়ে দিলে বা বপন করলে সেখান থেকে তোমার ডাল গাছ তৈরি হয়। তাহলে একটু মনে রাখো যে এটা কি মাসে হচ্ছে, এটা মাস হচ্ছে যখন বর্ষার শেষে, যখন তোমার জমি থেকে পানি নেমে যায়, তখন যে জমিগুলো স্যাঁতসেঁতে বা নরম মাটি থাকে সেখানে বীজগুলো ছেড়ে দিলে এই ডাল প্রস্তুত করা, ডালের জন্য আলাদা জমি প্রস্তুত করার প্রয়োজন পড়ে না। চাষ দেওয়া সম্ভব হলে 2-1 বার চাষ দেওয়া যায়। চাষের পর পতিত জমিতে আবার অনেক
সময় রোপা বা বনো আমনে জমিতে ফসল থাকা অবস্থায় ভালো ডালের বীজ ছিটে দেওয়া হয়, বুঝছো? মানে এখানে বলছে যে তোমার ধান ধান থাকা অবস্থায় মানে ফসল থাকা অবস্থায় কিন্তু তোমার ওই ডালগুলো হতে পারে, মানে পাশাপাশি দুইটাই হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো আলু চাষের জন্য জমি প্রস্তুত কিভাবে প্রস্তুত করব। নিচু এলাকায় বর্ষা পানি নেমে গেলে উঁচু এলাকায় আশ্বিন মাস হতে আলু চাষের জন্য প্রস্তুতি করা হয়, একটু মনে রাখবা। আলু চাষের জন্য কোন মাস প্রয়োজন? আশ্বিন মাস। আশ্বিন মাস মানে হচ্ছে যে যেখানে বর্ষা শেষ হয়ে গেলে পানিগুলো যখন নেমে যাবে তখন আলু চাষের জন্য উপযোগী। সাধারণত দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে, বুঝছো? তাহলে দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটির জন্য আলু খুব প্রয়োজন মাটিগুলো। এবং আরটা আছে এদিকে কি করলাম এটা, এই যে গমের জন্য দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি, এই দুইটার জন্য খুব প্রয়োজন। এই মাটির চাষ করা মোটামুটি সহজ। আলু জমি থেকে 5 থেকে 6 বার, আলুর জমি কয়বার? 5 থেকে 6 বার এবং কয়েকবার মই দিয়ে জোড়া করে জমি প্রস্তুত করা হয়। তার মানে আলুর জমি যেভাবে তৈরি করব, ডালের জমিও ঠিক, সরি ডালের না, গমেরটাও ঠিক সেভাবে তৈরি করতে হবে। ওই যে গমেরটাও বলছে জোড়া করতে হবে, আলুরটাও কি করতে হবে? জোড়া মাটি তৈরি করতে হবে। আজকাল পাওয়ার টিলার দ্বারা চাষ করা হয়, যাতে 3-4 বার আড়াআড়ি চাষ দিলে জোড়া হয় এবং সমান করা হয়, বুঝছো? ও পাওয়ার টিলার মানে কি, যেগুলো আমরা যেগুলোকে বলি আধুনিক ভাষা বলে ট্র্যাক্টর বলি, তো সেগুলো দিয়ে কিন্তু জমি চাষ করলে অনেক পানি জোড়া হয়ে যায়। ঠিক আছে। এবার আসলে নালা তৈরি বা সার প্রয়োগ, মানে পানি যখন দিব, অতিরিক্ত পানি যখন নালা দিয়ে চলে যাওয়ার জন্য নালার তৈরিটা কিভাবে সেটা দেখবো। এবং এর সাথে সার প্রয়োগ, জমি ভালোভাবে চাষ বা মই দেওয়ার পর জমি সমান করে বীজ ব্যবহার জন্য জমির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা তৈরি করতে হবে। প্রত্যেকটি নালা 10 থেকে 12 সেন্টিমিটার গভীর হতে হবে। লাইনটা দাগাও। জমির প্রত্যেকটি নালা 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত কি হতে হবে? গভীর হতে হবে। ঠিক আছে। একটি নালা থেকে আরেকটি নালা দূরত্ব হতে হবে কয় মিটার? 60 মিটার, এটাও দেখাও। অতঃপর নালার মধ্যে 15 সেন্টিমিটার দূরে দূরে বীজ বুনে দিতে হবে। আলু চাষ প্রয়োগের পদ্ধতি পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আলোচনা করা হয়েছে। ঠিক আছে। এবার আসো জমি প্রস্তুতি গুরুত্ব। এটা তো তুমি বুঝতেছো কেন এক একটা ফসলের জন্য এক একটা জমি, জমি যদি ভালো করে প্রস্তুত করা না হয় তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফসলটা পাবো না। ঠিক আছে। আচ্ছা, জমি জমি প্রস্তুতি প্রথম ধাপ জমি কর্ষণ। জমি কর্ষণের সংকীর্ণ অর্থ হলো ফসল বানানোর উদ্দেশ্যে জমি মাটি যন্ত্রের সাহায্যে খুঁড়ে আলাদা করা, মানে মাটি খুঁড়ে করে আলাদা করাকে বলা হয় কর্ষণ করা। কিন্তু ভূমি কর্ষণের সাথে সাথে নানা পদ্ধতি জড়িত, যেমন বীজকে অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত স্থানে সঠিক গভীরতা স্থাপন করা, মাটিতে বায়ু চলাচলের সুবিধা সৃষ্টি করা, উপরে মাটির নিচে মাটি উপর নিয়ে আসা, মাটিতে অণুবীজের কর্মদক্ষতা বৃদ্ধি করা ইত্যাদি। এই সবগুলাই আমাদের কর্ষণের মধ্যে পড়ে। এসব দিক বিবেচনা করে জমি প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করা যায়। আর এই গুরুত্ব অনুধাবনের জন্য ভূমি কর্ষণের সংজ্ঞায়িত করা যায় যে, লাইনটা দাগাও, শস্যের বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন, পরবর্তী পর্যায়ে চারা গাছ বৃদ্ধির জন্য মাটিকে যে প্রক্রিয়া খুঁড়ে বা আঁটছে আগাছা মুক্ত নরম আলগা ঝুরঝুরা করা হয় তাকে ভূমি কর্ষণ বলে। কাকে বলে আসলে এই লাইন থেকে একটু লিখবো। ঠিক আছে। ভূমি কর্ষণ জমি প্রস্তুতি প্রাথমিক ধাপ, তাই তো? আচ্ছা, আদিকাল থেকেই মানুষ ভূমি কর্ষণ তথা জমি প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। তাই তারা কাঠের ও পাথরের তৈরি সুচালো যন্ত্রের সাহায্যে মাটি আলগা করে নরম ফসল বীজ বুনতে থাকে। যে আমরা কোথাও দেখছি না, ছোটবেলায় বা এখনো গ্রামে দেখা যায় যে লাঙ্গল বলে, লাঙ্গলের মাথা কিন্তু তোমার ওই কাঠের বা স্টিলের লোহা দ্বারা তৈরি। ফসলের ভেদে ভূমি কর্ষণের তারতম্য হতে পারে, যেমন জমি প্রস্তুতের ক্ষেত্রে খনার বচন উল্লেখ্য যে, মানে একটা খনা বচন আছে প্রচলিত, 16 মূলা তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান বিনা চাষে পান। মানে 16 মানে মূলার জন্য চাষটা বেশি করতে হয়, তার অর্ধেক, তাহলে তুলার জন্য তার অর্ধেক করলে হয়, আর তার অর্ধেক ধান মানে ধানের জন্য আরো কম করতে হয়। আর বিনা চাষে পান, মানে পান পাওয়া যায় বিনা চাষে, বুঝছো? অর্থাৎ মূলা চাষের জন্য
16টি চাষ দিতে হবে যতক্ষণ না মাটি ঝুরঝুরে বা আলগা হয়। তুলার জন্য তার 8 চাষ দিতে হবে আর ধান চাষের জন্য 4 চাষই যথেষ্ট। মজার ব্যাপার হলো পান উৎপাদনে কোনো চাষ লাগে না। আর এই ধারণা থেকে আজকাল বিভিন্ন ফসল উৎপাদনে বিনা চাষ প্রথা প্রচলন করা হয়েছে। এখন অনেক কৃষকই বিনা চাষে ভুট্টা, ডাল ইত্যাদি ফল উৎপন্ন করতে পারে। বিনা চাষ মানে কি? ও জমিতে কর্ষণ করা প্রয়োজন হয় না। ঠিক আছে? এবার আসলে ভূমি কর্ষণ তথা জমির প্রস্তুতির উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে কি ভালো ফসল। কারণ ভালো ফসলের আশায় তো আমরা জমি চাষ করি। তাহলে ভালো ফসল হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাছাড়া কয়েকটা সেক্টর ভাগ করা যায়। একটা হচ্ছে কি মাটি, বীজের অঙ্কুরোদ্গম অবস্থা অনায়ন। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি মাটির সার বা জৈব পদার্থের মিশ্রকরণ আর ভূ অভ্যস্তন্ত কীটপতঙ্গ দমন। মানে কীটপতঙ্গ থাকলে তো আমাদের বীজগুলোর ক্ষতি হবে। এজন্য এগুলো দমন করতে হবে। মাটি পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিকরণ। আরটা হচ্ছে যে মাটির জীবাণু সমূহ কার্যকারিতা বৃদ্ধি। আরটা হচ্ছে মাটির ক্ষয়রোধ। ঠিক আছে? এগুলো হচ্ছে যে আমাদের প্রস্তুতকরণের উদ্দেশ্য। এখন জমি চাষের জন্য কি আমাদের মাথায় রাখতে হবে? জমি চাষ করতে হলে রাখতে হবে ফসলের প্রকার, মাটির প্রকার, আবহাওয়া ও খামারের প্রকার। ফসলের প্রকার মানে কি আমি কি ধরনের ফসলগুলো এখন দিব সেগুলো আমাদেরকে হিসাব করে রাখতে হবে বা কোন মাসে কোনটা দিব সেটা। মাটির প্রকার, কোন মাটিতে কি ধরনের ফসল হয় সেটা আমরা আগে থেকে জেনে সেসব মাটিতে সেইসব ফসলগুলো দিতে হবে। আবহাওয়া অনুকূল প্রতিকূল থাকলে তার উপর আবহাওয়া প্রতিকূল থাকলে তার চাষের উপর অবশ্যই ব্যাড এফেক্ট আসবে। এজন্য আবহাওয়াটাও মাথায় রাখতে হবে। খামারের প্রকার, আচ্ছা ফসলের প্রকারটা কি? যেমন জমি চাষ কেমন তা নির্ভর করতে হবে কৃষি কি ফসল ফলাবে। আমি যদি ধান চাষের জন্য কয়েকবার আড়াই চাষ মই দিয়ে জমি কর্দমাক্ত করতে হয়, কিন্তু মূলা, মরিচ এটার জন্য মাটি মিহি ঝুরঝারা করে চাষ করতে হয়। মানে বিভিন্ন ফসলের জন্য ভিন্ন জমি প্রস্তুত। ঠিক আছে? মাটির প্রকার, ওই যে কোন মাটিতে কি ধরনের ফসল ফলে সেটা আমাদের দেখতে হবে। আবহাওয়া বললাম। খামার প্রকারটা কি? বাড়ির আশপাশে জমিতে নিবিড় শস্য চাষ করা যায়। নিবিড় শস্য চাষে একটা ফসল তুলে আর একটা ফসল লাগানো হয়। তখন জমিতে গভীর চাষের দরকার পড়ে না। জমির মাটি এমনিতেই আলগা থাকে। তবে অনিবিড় শস্য চাষের জন্য জমিতে গভীর চাষের দরকার হয়ে পড়ে। ঠিক আছে? তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়লাম। অধ্যায় ২ আমরা অধ্যায় ১ থেকে অধ্যায় ১ মোটামুটি আমরা শেষ করতে পারলাম। তাহলে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এমসিকিউ গুলো ভালো করে দেখবা। আর অধ্যায় ২ একবার রিডিং করতে গেলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করতে পারি। আরো সময় আছে না? একটু সময় আছে আরো, তাই না? আমরা একটু আরো কয়েকটা জিনিস দেখি। জি স্যার। তোমাদের থেকে একটু পড়াটা নিই। গত ক্লাসে যে পড়াটা পড়ালাম একটু পড়া নিই, হ্যাঁ? একটা এমসিকিউ নিই। আচ্ছা, এখানে আমি ষষ্ঠ থেকে কয়েকটা এমসিকিউ তোমাদের থেকে জিজ্ঞাসা করে আমি নাম ধরে জিজ্ঞাসা করব, বলবে। ঠিক আছে? প্রথমে বলবে ফাহাদ শাহরিয়ার। ঠিক আছে? ফাহাদ শাহরিয়ার আছো? আচ্ছা আছো, ঠিক আছে, গুড। ভয়েসে বললে আর একটু ভালো হয়, তাহলে আমি একটু কনফার্ম হবো। ফাহাদ শাহরিয়ার, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু প্রশ্ন জিজ্ঞেস করি এমসিকিউ, প্রস্তুত থাকো। ফাহাদ শাহরিয়ার যদি না পারো তাহলে বাকিরাও উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকো। ঠিক আছে? যে পারবে সে একটু বলবে যে পারবে কিনা। ঠিক আছে? আচ্ছা, যে পারবে না, বুঝি নাই। যে পারবে না। মানে না পারলে কি হবে? না পারলে তোমার প্রস্তুতি ভালো ছিল না আর কি। মানে আমি একজনকে জিজ্ঞাসা করবো, আরেকজন পারলে সেটা বলবে যে আচ্ছা আমি পারবো। উত্তর দেওয়ার আগে বলবো যে আমি পারবো, তখন তাকে জিজ্ঞাসা করবো। জি স্যার। ষষ্ঠ পরিচ্ছেদ, তাই তো? আচ্ছা ঠিক আছে। ফাহাদ শাহরিয়ার বলো, এফসিআর এর পূর্ণ রূপটা কি? মিউট করে বলো, আর বাকিরা মিউট করো, অর্ণব মিউট করো।
Food conversion ratio. ফুড কনজাম্পশন রেশিও, গুড। ঠিক আছে, এবার আসো আশরাফুল ইসলাম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন শোনো ভালো করে। সম্পূরক খাদ্য হিসাবে মাছ কোন জলজ উদ্ভিদ খায়? প্রশ্ন আবার করতেছি, সম্পূরক খাদ্য হিসাবে মাছ কোন জলজ উদ্ভিদ খায়? অপশনটা শোনো, আগাছা, কচুরিপানা, কোপাপানা, শাপলা। প্রশ্ন বুঝছো? উত্তর দাও। কেউ পারলে বলতে পারো যে স্যার আমি পারবো। সম্পূরক খাদ্য হিসেবে মাছ কোন জলজ উদ্ভিদ খায়? আগাছা, কচুরিপানা, কোপাপানা, শাপলা। এনিওয়ান, কেউ পারবে? কেউ পারবে না? শামসুর রহমান পারবে? জি স্যার, পারবো স্যার। স্যার খুদি পানা স্যার। কচুরিপানা তো আমি অপশন বলিও নাই। আচ্ছা স্যার, স্যার একটু অপশনটা একটু বলতে পারবেন আবার? হ্যাঁ বলতে পারবো, তুমি উত্তরটা আমি বলার পর তারপর দিবা, ঠিক আছে? ওকে স্যার। আমি আবার প্রশ্ন করতেছি, সম্পূরক খাদ্য হিসাবে মাছ কোন জলজ উদ্ভিদ খায়? আগাছা, কচুরিপানা, টোপাপানা, শাপলা। পারবে? স্যার খুদা পানা স্যার। হুম, স্যার 3 নম্বর অপশনটা স্যার। টোপাপানা। জি স্যার। অর্ণব কিছু বলবে? কচুরিপানা না? কি বলছো, কচুরিপানা? আগাছা। তোমরা এভাবে এভাবে বলবে না, আমি বলছি তোমাদেরকে উত্তরটা বলবে না, তুমি বলবে স্যার আমি পারবো, আমি বলবো, এভাবে বলবো, কারণ আমি জিনিসটা, তুমি বলবে কচুরিপানা, ও বলবে শাপলা, ও বলবে আগাছা, ও বলবে তবে চারটা অপশন, চারজন বলবে, তাহলে এইভাবে হবে? ঠিক আছে, আমি এখন প্রশ্ন জিজ্ঞেস করবো সবাইকে, যে পারবে সে বলবে, যার আগে যে বলতে পারবে আমি তাকেই সেই উত্তরটা দিবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমি প্রশ্ন করতেছি, FCR এর মান সব সময় কোনটির চেয়ে বড় হয়? 1, 2, 3, 4। 1। কে বলছো? অর্ণব, জি স্যার। গুড। আচ্ছা, এবার আরেকটা জিজ্ঞেস করতেছি, খাদ্য রূপান্তরের হার তুলনা করা যায় কত কেজি মাছের সাথে? প্রশ্নটা আবার শোনো, খাদ্য রূপান্তর হার তুলনা করা হয় কত কেজি মাছের সাথে? 1, 2, 3, 4। কে বলছো, উত্তরটা বলো শুধু। দুই কেজি। বুঝি নাই। 2 কেজি। 2 কেজি, কে বলছো? তো আমি অর্ণব। অর্ণব। না হয় নাই, 1 কেজি, ঠিক আছে? হুম। তারপরে আসো, কাঁচা ঘাসের বিকল্প কি? প্রশ্ন বুঝছো, কাঁচা ঘাসের বিকল্পটা কি?
অপশন অপশন হচ্ছে যে খড়, হে, কচুরিপানা, ভুসি। কেউ পারবে?